নমস্কার বন্ধুরা, তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্টদের, বিশেষ করে বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্টদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করছে যে 30 দিনের মধ্যে বাংলাদেশিদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের ডিপোর্ট করতে হবে খুব ফাস্ট প্রসেসে। সেইটা আসাম গভর্নমেন্ট খুব এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করে কিভাবে, এবং একটা নিউ টেকনিক দিয়ে, টেকনিকটার নাম হচ্ছে পুশব্যাক। এইসব বিষয় নিয়ে ডিটেলসে থাকবে ভিডিওটা, তাই পুরোটা দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউন করেছে ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট। আগে আমি একটু আপনাদের ইনফর্ম করি ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট কারা। কোন দেশে যখন অন্য কোন দেশের নাগরিক প্রবেশ করে উইদাউট প্রপার ডকুমেন্টস, উইদাউট প্রপার ভিসা, তাকে ইল্লিগাল ইমিগ্রেন্ট বলা হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের সিচুয়েশনটা ঠিক বাংলাদেশের সাথে আমাদের 1971 যুদ্ধের সময় বর্ডার খুলে দেওয়া হয়। সেই সময় প্রচুর পরিমাণে বাংলাদেশের সিটিজেন ইন্ডিয়াতে প্রবেশ করে এবং ইন্ডিয়াতে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল একটা ডেমোগ্রাফিক চেঞ্জ শুরু হয় তারপর থেকে। এই প্রসেসটাকে আরো বেশি কমপ্লিকেট করে দেয় সিএএ প্রোটেস্ট। সিএএ যখন অ্যানাউন্স হয়েছিল এবং তা নিয়ে যখন প্রোটেস্ট শুরু হয়, এই জন্য প্রোটেস্টটা অনেকটা বেশি দানা বেঁধেছিল, কারণ সিএএ প্রোটেস্টটা হয়েছিল যে 2014 আগে অবধি যে সব ইমিগ্রেন্ট ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং যারা নন মুসলিম তাদেরকে ইন্ডিয়া তাদের নাগরিকত্ব দিবে। তো বেসিক্যালি ইল্লিগাল ইমিগ্রেন্টে এখানে তারা ইনক্লুড নয় যারা 2014 আগে ইন্ডিয়াতে প্রবেশ করেছে, যারা নন মুসলিম। এখানে শুধু থাকছে যারা 2014 পর প্রবেশ করেছে, যেসব মুসলিম কমিউনিটির মানুষ ইল্লিগালি ইন্ডিয়াতে আছে। আমি যদি এখানে আসামের ম্যাপটা দেখি, আসামের ম্যাপটা এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা, এটা হচ্ছে আসামের ম্যাপের বাংলাদেশ বর্ডার। প্রায় 262 কিলোমিটার এরিয়া আসাম অ্যান্ড বাংলাদেশ বর্ডার শেয়ার করে। 1971 যুদ্ধের পর এই আসামে সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশিদের ইনফ্লাক্স হয়েছিল। আসাম অ্যান্ড মেঘালয় সবচেয়ে বেশি পরিমাণে ইম্প্যাক্ট হয়েছিল। এখানে আপনি একটা ছবি দেখতে পাবেন, দিস ইজ রাজীব গান্ধী। রাজীব গান্ধী এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে আসাম অ্যাকর্ড। এটা সাইন হয়েছিল 1985-এ। এটার সাথে লিঙ্ক আছে 1971 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, যেখানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেখানে আমি বলেছিলাম বর্ডার খুলে দেওয়া হয়েছিল। তো আসামের যে ডেমোগ্রাফি চেঞ্জ, কারণ একটা গণতান্ত্রিক দেশে ডেমোগ্রাফিক চেঞ্জ মানে সেখানকার পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে যায়, সেখানকার মানুষের অধিকার, সেখানকার অরিজিনাল লোক তারা মাইনরিটিতে পরিণত হয়। ডেমোগ্রাফিক চেঞ্জ একটা খুব বড় জিনিস ডেমোক্রেসিতে। এখানে আসাম অ্যাকর্ড এই জন্যই সাইন করা হয়েছিল কারণ 24শে মার্চ 1971 তারপরে যারা ইন্ডিয়াতে এসেছিল বাংলাদেশ থেকে, যাতে তাদের আইডেন্টিফাই করতে পারে গভর্নমেন্ট এবং তাদেরকে ডিপোর্ট করতে পারে বাংলাদেশে। ফেব্রুয়ারি 2025-এর মধ্যে সেটাতে আইডেন্টিফাই করা হয়েছিল এখানে 1,66,000 জনকে। আসামের কথা বলছি। এই যে আপনারা শুনে থাকবেন এনআরসি এই আসাম অ্যাকর্ডেরই পার্ট। এর মধ্যে কজনকে ডিপোর্ট করা গেছে? 1,67,000 জন যদি আমি ইল্লিগাল ইমিগ্রেন্টকে আমি আইডেন্টিফাই করতে পারি, তার মধ্যে ডিপোর্ট করা গেছে 30,115 জনকে। এনআরসি একটা প্রসেস শুরু করার কথা সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে, এবং এনআরসি প্রসেসটা এই জন্যই যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ইল্লিগাল ইমিগ্রেন্ট কে কে আছে এবং তার সাথে কিভাবে তাকে আইডেন্টিফাই করা সম্ভব এবং তাকে ডিপোর্ট করা যায় বাংলাদেশে। সিনারিওটা কি হয়েছে? আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা একটা ট্যাকটিক্স নিয়েছে এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের বাংলাদেশে পাঠানোর। সে রিসেন্টলি 49 জনকে বর্ডারের নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দিয়েছে। এখানে একটা টেকনিক আছে যেটা আপনাকে বুঝতে হবে। টেকনিকটাকে বলা হয় দ্য পুশব্যাক মেথড। পুশব্যাক মেথডটা হচ্ছে এইভাবে ওয়ার্ক করে, আমি আইডেন্টিফাই করলাম যে এই কমিউনিটির লোকরা আছে ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট। আমি যদি লিগাল ফ্রেমওয়ার্কে যাই, সেখানে আমার কোর্ট আছে, সেখানে আমার বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, একটা লেন্দি প্রসেস। বাংলাদেশ বেশিরভাগ সময় ইমিগ্রেন্টদের নিতে চায় না। তারা বলে যে ঠিক আছে, ইটস ওকে, না আমাদের লাগবে না, আমাদের লোক নয়। তাদের কনভিন্স করা, পাঠানো, এবং যেখানে এটার সংখ্যা হিউজ, বাংলাদেশি ইমিগ্রেন্টের সংখ্যা ইন্ডিয়াতে হিউজ পরিমাণে আছে, সেখানে এই প্রসেসটা অত্যন্ত স্লো, পেইনফুল, এবং সেখানে ডিপোর্টেশনের চান্স খুব কম। তো হেমন্ত বিশ্ব শর্মা যে ট্যাকটিক্সটা করেছে সেটা হলো বাংলাদেশি ইমিগ্রেন্টদের বর্ডারের নোম্যান্স ল্যান্ড, দুটো বর্ডার যখন হয়, এই যে এপাশে যদি ইন্ডিয়ার বর্ডার হয়, উল্টো দিকে আর একটু দূরে হচ্ছে বাংলাদেশ বর্ডার, তার মাঝখানে একটা প্রায় অনেকটা এরিয়া থাকে, সেটাকে বলা হয় নোম্যান্স ল্যান্ড। সেই ল্যান্ড না ইন্ডিয়া ইউজ করে না বাংলাদেশ ইউজ করে। সেই ল্যান্ডে অনেক সময় লোকাল যারা আছে তারা চাষবাস করে, তাছাড়া এই ল্যান্ডে কেউ বাস করে না। এই ল্যান্ডে ইন্ডিয়া ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টদের ছেড়ে দিচ্ছে এবং বলছে যে তোমরা বাংলাদেশে ফিরে যাও, যদি এখানে আসো ফেরত তাহলে তোমাদের ডিটেইন করা হবে। সেক্ষেত্রে বেশিরভাগ বাংলাদেশি ইমিগ্রেন্ট প্রেফার করছে যে না, আমি বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে যাই। এই মেথডটাকে বলা হয় পুশব্যাক মেথড। মে 2025-এ 500 জনেরও বেশি
পার্সনকে ইস্টার্ন বর্ডার থেকে পাঠানো হয়েছে এবং 160 জনকে এমন পাঠানো হয়েছে যাকে ইউপির গাজিয়াবাদ থেকে আগরতলাতে আনা হয়েছিল ত্রিপুরার, এবং তাদের এভাবে ডিপোর্ট করা হয়েছে। এই টেকনিকটা আসাম গভর্নমেন্ট সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করলেও আমাদের ইন্ডিয়াতে যেমন হয়, আসাম গভর্নমেন্টের এগেনস্টে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। কে চ্যালেঞ্জ করেছে? দ্য অল বিটিসি মাইনরিটি স্টুডেন্ট কমিউনিটি। তাদের মতে যে এখানে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে, তো সুপ্রিম কোর্ট বেসিক্যালি বলেছে যে আমি এই কেসটা শুনবো না, তোমরা হাইকোর্টে যাও। তো হাইকোর্টে এখন অ্যাপিল করা হচ্ছে। এখানে কি কি প্রবলেম হতে পারে? পুশব্যাক মেথড যেটা হয় সেটাতে কোনো জুডিশিয়াল ওভারসাইট থাকে না। ইন্ডিয়াতে আমরা রুল অফ লতে চলি, যেটা আমাদের আইন বলছে সেটা আমরা মানতে বাধ্য। যদি আমি এখানে পুশব্যাক প্রসেস দেখি, সেক্ষেত্রে গভর্নমেন্ট যাকে আইডেন্টিফাই করে পাঠাবে, বাংলাদেশের যাকে পাঠিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট এখানে কোনো রকম ভাবে লিগাল সাপোর্ট নিচ্ছে না। তো অনেক ক্ষেত্রে লিগাল, কিন্তু সেখানে যদি কোনো পার্সনকে গভর্নমেন্ট ভুল কনভিক্ট করে, যে আপনি ভুলভাবে বলে যে আপনি বাংলাদেশি ইমিগ্রেন্ট এবং তার সাথে ভুল হয়, তার কাছেও কোপ তেমন থাকছে না যে সে কোর্টে যেতে পারে এবং সে সময় নিতে পারে এবং সে একটা লিগ্যাল ব্যাটেল লড়তে পারে। বাংলাদেশের হোম অ্যাফেয়ার্স এর যে মিনিস্টার, সে বলেছে এই পুশিং ট্যাকটিক্সটা ডিপ্লোম্যাটিক রিলেশনকে অনেকভাবে ক্ষতি করতে পারে, কারণ বাংলাদেশ কখনোই চায় না সেই ইলিগাল ইমিগ্রেন্ট গুলো ফেরত আসুক। যে দেশেই থাকুক, ইন্ডিয়াতে থাকুক, বাংলাদেশে থাকুক, ইলিগাল ইমিগ্রেন্ট সে দেশের একটা ক্ষতি। আমাদের কিছু ইমিগ্রেন্ট আছে যারা ইউএসএ তে থাকে, যারা ভিসা নিয়ে গেছে প্রপার ভিসায় ওয়ার্কে, এবং তারা তাদের ফিল্ডে ওয়ার্ক করছে এবং সেটাতে ইউএস বেনিফিটেড হচ্ছে। যদি একটা হিউজ পরিমাণ নাম্বার, হিউজ, তারা আমাদের দেশে প্রবেশ করে, তাদের না কিছু কন্ট্রিবিউট করা আছে, তাদের না কিছু খাওয়ার আছে, আমাদের রিসোর্স তারা ইউজ করে, তো বেসিক্যালি আমাদের দেশে একই অনেক বেশি পপুলেশন, তার উপর ইলিগাল বাংলাদেশি এত পরিমাণ সংখ্যায় থাকলে সেক্ষেত্রে সেটা আমাদের দেশকে ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু তার দ্বারা হবে না। বাংলাদেশের বর্ডার গার্ড এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যতটা সম্ভব যাতে এই হঠাৎ করে ইলিগাল বাংলাদেশি যারা ইন্ডিয়াতে প্রবেশ করে তারা আবার বাংলাদেশে ফেরত আসে, বাংলাদেশেরও সমস্যা, তো সেটাকে আটকানো যায়। তো বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশ এটাও বলছে যে এর ফলে ইন্ডিয়ার বাংলাদেশের ট্রেড সাফার করতে পারে। ট্রেড এই জন্যই সাফার করতে পারে কারণ এখানে একটা বড় রকম অবিশ্বাস, বড় রকম ভাবে একটা টেনশনের তৈরি হওয়ার চান্স থাকছে, তাই এখানে আমাদের ট্রেডও সাফার করতে পারে। কি সিনারিও দাঁড়াতে পারে ইন ফিউচার? যখন ইন্ডিয়া বলছে যে আমি বাংলাদেশিদের ট্র্যাক করব এবং পাঠাবো, যেটা বিশেষ করে অপারেশন সিন্দুরের পর শুরু হয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে বাংলাদেশিদের আইডেন্টিফাই করা এবং পাঠানো। আসাম অথরিটি প্রায় 30,000 বাংলাদেশিকে ডিপোর্ট করার জন্য রেডি। আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা অলরেডি দেখিয়ে দিয়েছে যে কি করে আমি ফাস্ট ট্র্যাক করে প্রসেসটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি। ইন্ডিয়ার বাকি স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মেঘালয়া এবং নর্থ ইস্টে আরও স্টেট যেখানে বাংলাদেশি ইমিগ্রেন্টের সংখ্যা প্রচুর এবং সেখানে একটা ডেমোগ্রাফি শিফট বা ডেমোগ্রাফিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি ইমিগ্রেন্ট এফেক্ট করছে, সেই সব এরিয়াতে কি করে সেই গভর্নমেন্টও এটাতে পার্টিসিপেট করে সেটাকে রিজলভ করে। আসাম গভর্নমেন্ট একটা টেমপ্লেট সেট করেছে এবং সেই টেমপ্লেট ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট বা ত্রিপুরার গভর্নমেন্ট এগোবে, নাকি তারা জাস্ট জিনিসটাকে অ্যালাউ করবে? কারণ এতদিন ধরে বাংলাদেশি ইমিগ্রেন্টের সংখ্যা দিন দিন বেড়ে গেছে, ইন্ডিয়া হয়তো কোনো স্টেপ নেয়নি, কিন্তু অপারেশন সিঁদুরের পর যখন সেন্ট্রাল গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে, দেরি হলেও এই স্টেপগুলো নেওয়া প্রত্যেকটা স্টেটের জন্য জরুরি। এবং আমার এটাই আগ্রহ থাকবে প্রত্যেকটা স্টেট যাতে এই প্রসেসটাকে ফলো করে এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টের। তাছাড়া ইন্ডিয়ার রিসোর্সেসে অনেক বড় আঘাত আনতে পারে এই বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট যে আপডেট আসবে আপনাদের সাথে অবশ্যই নিয়ে আসবো। সাথে থাকবেন। নমস্কার। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।